Section 43A, violation of privacy through trespassing by tracking. Section 43C, introducing of causes to introduce any computer or electronic device with contaminant or virus. Section 43I, computer contamination and modify, record, destroy or transmit data outside. Section 66, computer or any device related offences. Section 66B, dishonestly retaining any computer or electronic device, resource and communication. Section 66F, cyber terrorism, knowingly and intentionally access information and data. নমস্কার। ছোটবেলা বাবা মা শিখিয়েছিলেন যে অন্য কারো চিঠি পড়তে নেই। মানে তখন তো আমাদের এনভেলপ চিঠি বা পোস্টকার্ডের সময় ছিল। ইভেন ইফ যদি পোস্টকার্ডে কোনো চিঠি আসে সেটাও খুলে দেখতে নেই বা পড়তে নেই। এটাকে ভদ্রতা বলে। এখন তো সেই পোস্টকার্ড বা এনভেলপ চিঠির সময়টা নেই। এখন আছে টেক্সট মেসেজেস, ইমেলস, ভয়েস মেসেজেস, এইসব। অথচ সেই সব এখন খোলা ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদের ব্যক্তিগত টেক্সট মেসেজেস, ভয়েস মেসেজেস, ইমেলস অন্য কেউ বসে বসে দেখছে একটা স্পাইওয়্যার দিয়ে, পেগাসাস। আজকের ভিডিওটা পেগাসাস নিয়ে। পেগাসাস প্রথম ইসরায়েলি গভর্নমেন্ট বানায়। ইসরায়েলি একটা সংস্থা এনএসও পেগাসাসটাকে ডেভেলপ করে। আইডিয়াটা খুব পরিষ্কার ছিল। সিকিউরিটি পারপাসে সিকিউরিটি ব্রিচেস যেগুলো হয় সেই ব্রিচেসগুলোকে আটকানো, মাফিয়া বা ড্রাগ কার্টেলের কাজগুলো আটকানো, কোনো ইললিগাল কাজ যদি হয় যে কাজগুলোকে আটকানোর প্রয়োজন আছে একটা নেশনের জন্য, একটা কান্ট্রির জন্য, ডেভেলপমেন্ট যে যাতে হ্যাম্পার হচ্ছে, সেই জন্য এই ধরনের স্পাইওয়্যার বানানো। পেগাসাসটা কি? পেগাসাস বেসিক্যালি একটা স্পাইওয়্যার বা একটা ভাইরাস বলতে পারেন, যেটা আপনার কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়, ইনস্টল করানো হয়। সেটাতে আপনার কম্পিউটারে যা ডেটা আছে, ইভেন আপনার ফোনে যা কথা হচ্ছে বা আপনি যা টেক্সট মেসেজ এক্সচেঞ্জ করছেন, সেই সব যে হ্যাকার যে ওখানে বসে ওটাকে অপারেট করছে তার কাছে সব কিছু লিস্টেড হয়ে যাবে, সে দেখতে পারবে। খুব অদ্ভুত লাগে, যে জিনিসটাকে বানানো হয়েছিল একটা সিকিউরিটি রিজনের জন্য বা একটা ডেভেলপমেন্টে হেল্প করার জন্য, বা যেসব লুপহোলসগুলো থাকে একটা সোসাইটিতে, একটা কান্ট্রিতে, মাফিয়া হলো, ড্রাগ কার্টেল হলো, এই ধরনের জিনিসগুলোকে আটকাতে হলো, স্মাগলিং হলো, সেইগুলো আজকে আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়েছে কাদের ওপরে? যারা কিনা ওপরের উচ্চস্তরীয় লিডার্স এবং যারা গভর্নমেন্ট অফিসিয়ালস, ইভেন ইফ সুপ্রিম কোর্টের জাজ অবধি। পেগাসাস প্রথম যে প্রজেক্টটা করে সেটা হচ্ছে 2011-এ মেক্সিকোর সাথে। মেক্সিকোর প্রেসিডেন্ট ছিল সেই সময়, মানে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ফিলিপ ক্যালডেরন। উনি প্রথম পেগাসাসের সাথে একটা প্রজেক্ট করেন, যার মধ্যে ওনাদের দায়িত্ব ছিল একটা ড্রাগ কার্টেলকে ধরা। সেই সময় ড্রাগ কার্টেল খুব বড় একটা সমস্যা ছিল মেক্সিকোর জন্য। সেই সময় পেগাসাস এই প্রজেক্টটা ওনার সাথে করা 2011 সালে, এবং প্রায় 5-6 বছর পর 2016 সালে এল চাপো বলে একটা ড্রাগ কার্টেল ছিল, একটা খুব মোস্ট ওয়ান্টেড ড্রাগ কার্টেল। সেই ড্রাগ কার্টেলকে আলটিমেটলি ধরা যায়। এনএসও বেসিক্যালি, এনএসও হচ্ছে ফার্মটা, যে ফার্মটা পেগাসাসকে ডেভেলপ করেছিল। এনএসওর বেসিক্যালি কাজ ছিল যে এই ধরনের ড্রাগ কার্টেল, স্মাগলিং বা এই ধরনের যেগুলো আনসোশাল এলিমেন্টসগুলোকে ধরে একটা সোসাইটিকে হেল্প করার। এই যে স্পাইওয়্যারটা এখন খুব ভুল জায়গায় ইউজ হচ্ছে, এখন খুব ভুলভাবে এই জিনিসটার বেনিফিট নেওয়া হচ্ছে। আমাদের যে একদম টপমোস্ট লেভেলের যে যারা লিডার্স আছেন, মানে আমাদের হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার যারা বসে আছেন, এই ধরনের কাজ করার জন্য কিন্তু একদম টপ লেভেল গভর্নমেন্ট থেকে, অফিসিয়াল থেকে পারমিশন না পেলে কিন্তু এই ধরনের জিনিস করা যায় না। কারণ যাদের ফোন ট্যাপ হচ্ছে বা যাদের উপর এই সফটওয়্যারটা ইউজ করা হয়েছে তারা হচ্ছেন অনেক বড় বড় লেভেলের গভর্নমেন্ট অফিসিয়ালস এবং লিডার্স, অপোজিশন লিডার্স। একটা খুব পরিষ্কার জিনিস বুঝুন, আজকে
যাকে আমরা ভোট দিয়ে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আমরা ভোট দিয়ে যাকে ওই জায়গাটাতে বসিয়েছি যাতে তারা দেশটাকে ভালোভাবে চালাতে পারেন, তারা দেশ চালানো ছেড়ে দিয়ে বিভিন্ন লোকের ফোনে এবং তার ইমেলসে আড়ি পাচ্ছেন। মানে যাকে আমরা বসালাম কাজ করার জন্য, তারা আজকে আমারই ঘরে আড়ি পাচ্ছেন দেখার জন্য যে আমার ঘরে কি রান্না হয়েছে। এবং সব থেকে বড় কথা, সব থেকে বড় জিনিস, এর পেছনে যে খরচা হচ্ছে, কারণ পেগাসাস কিন্তু এই টাকাটা ফ্রি অফ কস্ট করছে না, একটা ভালো রকম টাকা পেগাসাস চার্জ করে, পেগাসাসের সফটওয়্যারের জন্য এনএসও চার্জ করে, যেই টাকাটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে আমাদের টাকা থেকে, মানে আপনার ট্যাক্সের টাকা থেকে, আমার ট্যাক্সের টাকা থেকে। আমরা যে খরচাটা করছি আজকে আমাদের দেশের উন্নতির জন্য, যেটাকে ওরা বলে দেশ কে লিয়ে আপ যোগদান কিজিয়ে, মানে পেট্রোলের দাম বাড়ছে, আপ দেশভক্তি দিখাইয়ে পেট্রোলের দাম বাড়ছে, আপনি পেট্রোল 100 টাকা লিটার কিনুন, কারণ আপনার এই টাকাটা দেশের জন্য লাগবে। একবার জিজ্ঞেস করা দরকার ওনাকে, টাকাটা কি দেশের জন্য লাগছে নাকি টাকাটা এই ধরনের স্পাইং বা এই ধরনের আড়ি পাতার কাজে ওনারা লাগাচ্ছেন। এই কথাটা তো মানে বলাই বাহুল্য যে এত টাকা ঢুকেছে পিএম কেয়ার ফান্ডে, তার কোনো রকম নথিভুক্ত আছে না, তার কোনো রকম প্রপার অডিট হয়েছে, যে টাকাগুলো গেল কোথায়। বোঝা যাচ্ছে টাকাগুলো কোথায় গেল, স্পাইং করতে লেগে গেছে টাকাগুলো। যে কি করবেন বলুন, আজকে আপনার ঘরে সর্ষের তেলের দাম বেড়েছে, এমনি তেলের দাম বেড়েছে, এডিবল অয়েলের দাম বেড়েছে, পেট্রোলের দাম 100 ছাড়িয়েছে, ছাড়বেই তো, কারণ দেশের অনেক কাজ হচ্ছে তো। আমাদের দেশে সবচেয়ে বড় কাজ হচ্ছে আড়ি পাতা আপাতত। যা ছোটবেলায় শিখেছিলাম, বা মা যা শিখিয়েছিলেন, আমরা যেটাকে নীতি বলে জানি, সে নীতিগুলো সব যেন কেমন ঘেটে যাচ্ছে, সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ এটা লাগে যে আমার ভারতবর্ষ অনেক স্বাধীন ভারতবর্ষ, যাকে ইংরেজদের কাছ থেকে ফ্রি করার জন্য অনেক লোকের বলিদান গেছে, সেই ভারতবর্ষের প্রাইড নিয়ে, গর্ব নিয়ে কেমন যেন ছিনিমিনি খেলছে। অনেকে আবার বলছেন, মানে একজন আমাদের বিজেপির খুব একটা বড় লিডারই বলেছেন যে অনেক 40টা দেশেতে হয়েছে, তাহলে ভারতের নিয়ে এত মাথা ব্যথা কেন? আমাদের ল মিনিস্টার বলেছেন, ভারত নিয়ে মাথা ব্যথা কেন? কথাটা বলতেও লজ্জা করছে না তার। ফ্রান্স যখন প্রথম জানতে পারে এই ধরনের কাজ করছে এনএসও, সঙ্গে সঙ্গে ফ্রান্স কিন্তু ইসরায়েলি গভর্নমেন্টকে ইনফর্ম করে যে আপনাদের ওখান থেকে এরকম একটা কাজ হয়েছে। ইসরায়েলি হোম মিনিস্টার আপাতত ফ্রান্সে গিয়ে বসে আছেন, যেহেতু এটা খুব বড় একটা সিরিয়াস ইস্যু, সিকিউরিটি ব্রিচ ইস্যু, উনি ওখানে গিয়ে বসে আছেন টু ফাইন্ড আউট যে এটা কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, কিভাবে হলো, টু রিচ টু দ্য গ্রাসরুট লেভেল। আর আমাদের এখানে কমিটি বা ইনভেস্টিগেশন তো ছেড়ে দিন, একটা সর্বদলীয় বৈঠক অবধি করার জন্য মানে হয়রান হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি এটা করা যাচ্ছে না, কারণ যারা করেছে তারাই বলছে খুব বুক ফুলিয়ে, বেশ তো করেছে, কি হয়েছে? চুরি ডাকাতি করেও যদি লোক বুক ফুলিয়ে বলে বেশ করেছি, তাহলে কিন্তু আপনার ঘর, সত্যি আপনার ঘর, আপনার দেশ খতরে মে হ্যাঁ। খুব ঠান্ডা মাথায় একটা কথা আমাদের সবার বোঝার দরকার আছে। আমরা হয়তো ভাবছি যে হ্যাঁ, বড় বড় অপোজিশন লিডার বা সুপ্রিম কোর্টের জাজ বা বড় বড় রিপোর্টার্স, এদের শুধু ফোন ট্যাপ হয়েছে, আমরা খুব সেফ আছি, তা কিন্তু নয়। কারণ কালকের ডেটে এটা হতেই পারে যে এই কালচারটা এত বেশি চাউর হয়ে গেল আমাদের রাজ্যে, আমাদের দেশে, যে আপনারা সবারই ফোন একেবারে হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার, মানে সবাই সবকিছু দেখতে পাচ্ছে। এটা কিন্তু খুব সাংঘাতিক রকম ভায়োলেশন অফ ডেমোক্রেটিক রাইটস। আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের ডেমোক্রেসি আনার পেছনে কিন্তু প্রচুর লোকের প্রচুর অবদান আছে, অনেক বছরের খাটনি আছে। আমাদের ডেমোক্রেটিক রাইটস কিন্তু বারে বারে খনন হচ্ছে, বারে ওটাকে হ্যাম্পার করা হচ্ছে। আগে শুধু এরকম ছিল যে রিপোর্টাররা নেগেটিভ রিপোর্টিং করতো, সেই রিপোর্টারদের মেরে দেওয়া হতো, গুলি করে দেওয়া হতো, অনেক কেসেস এরকম হয়েছে। এখন শুধু কিন্তু সেটাতে থেমে নেই, ওই শুধু রিপোর্টারদের গুলি করে দেওয়া বা যেখান থেকে খবরগুলো বেরোচ্ছে সেগুলোকে আটকে দেওয়া, ওই অবধি কিন্তু আটকে নেই। এখন কিন্তু এটা আরও সাংঘাতিক, আরও বড় জায়গায় চলে গেছে। বিশ্বাস করুন, আমরা সবাই ভীষণ খারাপ জায়গায় দাঁড়িয়ে আছি।
রিপোর্টার দিয়ে নিয়ে যখন কথা হলো, তখন গত কদিন আগে যে দৈনিক ভাস্করের কেসটা হলো ওটা বলি। দৈনিক ভাস্করের কয়েকটা অফিসেসে, মুম্বাই, ভোপাল, আহমেদাবাদ, ইন্দোর, এসব জায়গাতে হঠাৎ করে রেড করে। ওদের অ্যান্টিসিপেশন কি ছিল না, 700 কোটি টাকার একটা 6 বছর ধরে 700 কোটি টাকার একটা গ্যাপ ইন দ্য ইনকাম নিয়ে পাওয়া গেছে, ইনকাম ট্যাক্স ফাইলিং পাওয়া গেছে। ওরা রেড করতে ঢোকে, অফকোর্স ইনকাম ট্যাক্স রেট তো না বলেই হয়। প্রথম পয়েন্ট হচ্ছে যে রেড করতে ঢোকে ওখানে যারা নাইট শিফটের লোকেরা ছিল তাদেরকে বেরোতে দেয়নি। মানে নাইট শিফটের লোকেরা শিফট চেঞ্জ করে, তো নাইট শিফট ডে শিফটে কাজ হয়, নাইটের লোকেদেরকে আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, ওটা না হলে ওদের রুলসের মধ্যে পড়ে। সেকেন্ড কথা হচ্ছে, ওরা একটা এত বড় অফিসে রেড করতে গেছে, কোনো মহিলা অফিসারকে সাথে নিয়ে যায়নি। এবং যেসব জায়গায় রেড হয়েছে ওখানে তো মহিলারা কাজ করে, ওখানে তো অনেক মহিলা কাজ করে। এই পুরো জিনিসটা কিন্তু একটাও মহিলা অফিসারের অ্যাবসেন্সে হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ভায়োলেশন অফ ডেমোক্রেটিক রাইটস। এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে থানা বলুন বা এই ধরনের রেড বলুন বা আইটি ডিপার্টমেন্ট যেখানেই বলুন, কিছু একটা যদি আপনি করতে যান, আপনার যদি কিছু একটা ইনভেস্টিগেট করার থাকে, আপনার সঙ্গে একজন মহিলা পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক হওয়া দরকার আছে। সেটা হচ্ছে হিউম্যান রাইটস, সেটাকে আপনার সাপোর্ট করে, সেটাকে বলে। বাট সেরকম কিছু ছিল না, অ্যাকচুয়ালি কিছু লাগে না। মানে আইটি ডিপার্টমেন্ট, ইডি ডিপার্টমেন্ট, এইসব তো হচ্ছে আমাদের আপাতত সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিজি আর অমিতজির পকেটের। সুতরাং ওদের কি বা যায় এলো যে মহিলা গেল না পুরুষ গেল, কারণ আমরা তো হচ্ছে কিছুই না, আমরা তো নিজেরাই বসিয়েছি ভোট দিয়ে ওনাকে। এই ধরনের অন্যায় অবিচার ঘরে ঘরে, জনে জনে, জায়গায় জায়গায় হচ্ছে। যে জায়গাগুলোতে বেসিক্যালি রেড পড়েছে সেই জায়গার আপনারা একটু খবরগুলো দেখেন, আপনি দেখবেন এই সব জায়গার কোভিড ফেলিয়ার বা এই সব রিপোর্টগুলো এই জায়গা থেকে হয়েছিল। প্রথমে ওদের ফোনগুলোকে হ্যাক করা হয়, অফকোর্স থ্রু পেগাসাস স্পাইওয়্যার। তারপরে ওদের জায়গাগুলোতে, অফিসগুলোতে রেড করা হয়। আহমেদাবাদে একটা নিউজ বেরিয়েছিল, ওরা বলেছিল, ডিক্লেয়ার করেছিল ওভার দ্য ইন ফ্রন্ট অফ প্রেস, যে আহমেদাবাদে আমাদের পুরো গুজরাতে 3,500 মতন ডেথ কেসেস আছে। সেখানে একা আহমেদাবাদে 3,572 3572টা ডেথ কেস ছিল সেই সময় যেদিন রিপোর্ট করেছে। উত্তরপ্রদেশ নিয়ে তো মানে কি বলবো, দ্য ওয়ার বলুন বা যতগুলো বিদেশি সংস্থা আছে তারা প্রচুর ফটোজ বা টাইম ম্যাগাজিন প্রচুর ফটোজ বা প্রচুর ডেটা দিয়েছে, যেখানে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশে কিভাবে লাশ গঙ্গার ধারে পোড়ানো হচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে না। এই ধরনের খবর নিয়ে রিপোর্ট করেছিল একটা দৈনিক ভাস্কর নিজের পেপারে। যেই এই গ্রাউন্ড রিপোর্টগুলো সামনে আসতে শুরু করলো এবং বেশি বারবার করে বেশি বড় করে সামনে আসতে শুরু করলো, সঙ্গে সঙ্গে এই রেডসগুলো করা হলো। আমাদের জন্য নতুন না, মানে যখনই কিছু একটা এরকম ধরনের বড় জিনিস আমাদের সামনে আসে তখনই কিছু না কিছু হয়ে যায়, আইটি রেড হয়ে যায়, ইডি রেড হয়ে যায়, বা তখনই কিছু না কিছু একটা ঘাপলা বেরিয়ে যায়। 700 কোটি টাকার একটা অ্যান্টিসিপেটেড ঘাপলা নিয়ে এটা একেবারে সবাই চলে গেল 5-6টা অফিসে চড়াও করতে। অথচ 13,500 কোটি টাকা নিয়ে যখন নীরব মোদী পালিয়েছিল তখন কি এই গভর্নমেন্ট ঘুমোচ্ছিল? যেই মুহূর্তে প্রেস এটাকে নিয়ে ভীষণ হাল্লা শুরু করে দিল, তখন বলে দিল লন্ডনে ওকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু ম্যাটারটা চুপ। বিশ্বাস করুন, স্ক্যাম থেকে শুরু করে আর্মি অবধি এই গভর্নমেন্টটা সব ইউজ করেছে। আমাদের সবাইকে এই জিনিসটা বুঝতে হবে। 2021-এ দাঁড়িয়েছি আমরা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, উনি দিল্লিতে আছেন আপনারা জানেন, চেষ্টা করছেন যে যেন সব জিনিসকে সবাইকে একসাথে নিয়ে আলটিমেটলি 2024-এ আমরা এই জিনিসটাকে বধ করতে পারি, এই রাক্ষসটাকে বধ করতে পারি। বাড়বাড়ন্ত ভীষণ হয়ে গেছে, এবার বাড়াবাড়িটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আমাদেরকেও গ্রাউন্ড লেভেলে আমাদের তরফ থেকে এটা চেষ্টা করতে হবে যাতে আমরাও এর মধ্যে কন্ট্রিবিউট করতে পারি। 2024-এ এই ভুলটা করা যাবে না। অ্যাকচুয়ালি হিসেব মতন যেভাবে অপোজিশন বলছে বা যেভাবে সব জায়গায় বিরোধ হচ্ছে, অন্য কোনো ভদ্র প্রাইম মিনিস্টার হলে এতদিনে রিজাইন করে দিত, কিন্তু উনি তো ভদ্র নন, সুতরাং রিজাইন তো করবেন না। সুতরাং আমাদের 24 অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু 24-এর পর কিন্তু কোনোভাবেই এটা আর হতে দেওয়া যাবে না। আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের নিজেদের বাঁচাতে হবে। আজ এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন কোভিডের সময়। মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় বাংলা, জয় হিন্দ, নমস্কার।